ট্যুরের সব প্রিপারেশন শেষ, আমাদের হোটেল বুকিং শেষ। ইনফ্যাক্ট আমরা ট্যুরের জন্য রওনা হব তার আধা ঘন্টা আগে পর্যন্ত মনে হচ্ছিল যে আল্লাহ কোনোভাবে যেন এইবারে ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়। জাপানে আসার পর বহু ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় ট্যুর দিছি, বাট এইরকম সিচুয়েশন মনে হয় এইবারই প্রথম। যাবো করে অবশেষে আমরা এখন যাচ্ছি স্নো দেখতে। এই ছোট পুচ্চিকে নিয়ে এইবার রওনা দিছি। অনেক বড় একটা লম্বা জার্নি, প্রায় 9 ঘন্টার মতো ব্রেক টাইম ধরে। তো এই ছোট্ট পুচ্চিটা কতটুকু সাপোর্ট করতে পারবে, শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা, আর সেখানে যে কোথাও বের হইতে পারবো কিনা, নাকি হোটেলে স্টাক হয়ে বসে থাকতে হবে, অনেক চিন্তা ভাবনা ছিল মাথার মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, এর একটু ঘুম পাড়ে রেখে গেছিলাম জাস্ট 10 মিনিটের জন্য, এসে দেখি একদম কাপড় চোপড় পেঁচায় সে একা করা অবস্থা। আজকে আমরা একটু তাড়াহুড়ার মধ্যেই আছি, কারণ আজকে হচ্ছে আমরা ট্যুরে যাব। অনেকদিন ধরে বলতেছিলাম না যে আমরা একটু কোথাও ঘুরতে যাব, বাচ্চারা একটু স্নো দেখতে চাচ্ছে, কোথাও যাওয়ার প্ল্যান করতেছি। বাচ্চারা একটার পর একটা অসুস্থ হতেছিল, তো যাই হোক ফাইনালি যখন সবাই সুস্থ হলো, আমরা সবাই সুস্থ, তখন ভাবলাম যে যাক তাহলে এখন একটা প্ল্যান করি। আর সামনে ছুটিও ছিল, 3 দিনের একটা ছুটি ছিল, তাহলে ভাবলাম যে ঠিক আছে কোথাও 2 দিন স্টে করা যায়, এরকম জায়গায় যাই। তো যাবো যখন ওরকম জায়গায় যাব যেখানে খুব ভালো মতো স্নো দেখতে পারবো, এই চিন্তা করে আমরা হচ্ছে ইয়ামাগাতায় যাব ডিসাইড। পৃথিবীতে সবচেয়ে বেশি স্নোফল হয় এরকম যে কয়টা সিটি আছে, তার ভিতরে জাপানের নিগাতা, ইয়ামাগাতা এগুলো হচ্ছে অন্যতম। মানে এখানে প্রচুর স্নোফল হয়। সানায়া যখন 2 বছর বা 3 বছর ছিল ওরকম সময় একবার গেছিলাম, তো তাই চিন্তা করলাম যে আচ্ছা ওইখানে যাই। তো সেই হিসেবে আমাদের হোটেল বুকিং দেওয়া শেষ, তারপরে হচ্ছে আমাদের সব প্রিপারেশন অলরেডি ডান। মানে কোথায় কোন দিন যাব, কোন কি করব, সবকিছু প্ল্যান ওয়াইজ আমাদের একদম সব ঠিকঠাক। ও আমাদের সাথে নাইমা আর ইব্রাহিম ওরাও যাবে। কিন্তু ঘটনা হলো যে যেদিন আমরা যাব তার 3 দিন বা 4 দিন আগে থেকে আমরা দেখলাম যে ইয়ামাগাতার অবস্থা এতই কেরোসিন যে এই বছর মানে এত স্নোফল হচ্ছে যে ওদের যে লোকাল লোকজন তাদেরকেও বাসা থেকে বের হইতে মানা করে দিয়েছে। মানে রাস্তাঘাট সবকিছু একদম স্টাক হয়ে গেছে। টিভিতে কন্টিনিউয়াসলি এই নিউজগুলো দেখার পরে আমরা তো অলরেডি মনে মনে ডিসাইড করে ফেলছে যে বাদ, এবারও ঘোরাঘুরি হবে না। তারপর চিন্তা করলাম যে তাহলে হোটেলে ফোন করে ওদেরকে ব্যাপারটা সিচুয়েশনটা বুঝাবো, কারণ এইসব সিচুয়েশনে দেখা যায় যে হাইওয়ে গুলো হঠাৎ করে বন্ধ করে দেয়, বা ওখানে গেলেও গাড়ি ঘোড়া আটকায় যায় 6-7 ঘন্টা, অনেকে গাড়িতে স্টাক হয়ে বসে থাকে। তো ছোট বাচ্চা নিয়ে তো আর আমরা এগুলো করতে পারবো না। কিন্তু সমস্যা হলো হোটেলাররা কোনোভাবেই ফোন রিসিভ করতেছে না। মানে ওদের হোটেল বন্ধ তো বন্ধই। আই গেস এই যে এক্সট্রিম লেভেলের স্নোফল হবে এটা ওরা আগে থেকে জানতো, এই কারণে ওরাও হোটেলে কদিন বন্ধ রাখছে। তো আমরা কোনোভাবে ওদেরকে রিচই করতে পারি নাই। তো রিচ করতে যেহেতু পাই নাই, হোটেলের আমরা বুকিংও ক্যান্সেল করতে পারি নাই। আমাদের অলরেডি 2 দিনের বুক দেয়া, মানে অলমোস্ট 40,000 ইয়েন এর মতো অলরেডি পে করা। সবকিছু মিলাই দেখলাম যে না, আর ক্যান্সেল তো করাই যাচ্ছে না, তাহলে কি আর করার, যাই আল্লাহর নাম নিয়ে। এটা হচ্ছে আলুর চপ। কি রে টানছো কেন, কি দরকার তোমার? এই কারণে শেষ পর্যন্ত আমাদেরকে এখন যেতেই হচ্ছে। সবসময় দেখা যায় যে ট্রাভেল কিন্তু রাতের বেলা করি, কারণ রাতের বেলা বাচ্চারা ঘুমাইতে যায়। শুধুমাত্র জানি হোটেলটা আমরা ক্যান্সেল করতে পারি, এই জন্য সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যাতে হোটেলটা খুললে আমরা ওদেরকে কল দিতে পারি, বাট সেটাও আমরা পারিনি। বিকেল 3টায় আমাদের বুকিং। তো যাই হোক কিছু করার ছিল না, উঠায় চলে আসছিলাম। ওরা সকালে কিছু খায় নাই, তো ওদেরকে একটু খাওয়াই নিয়ে যায়। আর এখানে তো আপনারা জানেন যে হাইওয়ের যে স্টপেজ গুলো থাকে এখানে খাওয়ার ব্যবস্থা থাকে, যদিও আমরা খুব একটা মানে খাই না, দেখা যায় আমরা আমাদের খাবারটা বাসা থেকে ক্যারি করে নিয়ে যাই। কিন্তু এখন যেহেতু ঠান্ডা, খাবার দাবার ঠান্ডাও হয়ে যায়, তো সাফওয়ান সানায়া সবসময় যে উদন যেটা আছে জাপানিজ উদন, এটা ওরা খেতে খুব পছন্দ করে, ওদেরকে ওই উদনই কিনে দিই। আমরা যেটা করি, আমি আর সাফওয়ানের বাবা বাসার থেকে খাবার ক্যারি করি। তুমি বলতে কোথায় যাচ্ছি? হোটেলে যাচ্ছি। খালি হোটেল মানে যাচ্ছে হোটেলে, হোটেলে থাকতে এর ইন্টারেস্ট হচ্ছে হোটেল। সোহানা তাকায় দেখে ভাই খায়টা কি, এটা মেন বলে, এটা এটা কি উদাহরণ মেন বলে? আমার রামেন এটা ছিল তো আছে এই উদাহরণ খুবই যে রামেন না হাসো। তুমি ওকে শিখাচ্ছো সেগুলা? তোমার কথা বুঝতে পারছে? বাচ্চাদের খাওয়াই দিলাম, এরপরে হচ্ছে আমি আর সাফওয়ানের আব্বু খেয়ে নিলাম। মজার ব্যাপার হচ্ছে ইউজুয়ালি আমরা বাইরে যখন কোথাও ট্যুরে যাই তখন বিরিয়ানি রান্না করে নিয়ে যাই, এবার একদম স্রেফ ভাত ডাল মাছ এটাই নিয়ে আসছি, মানে ফ্রিজে যেটা ছিল সেটাই নিয়ে আসছি। আর তারপরে আমি যাই একটু টুস করে রেডি হয়ে আসছি। ট্যুরে যাচ্ছি, একটু যদি সাজুগুজু করে না যাই সুন্দর সুন্দর ছবি তো তুলতে পারবো না। ট্রাস্ট মি, সকালবেলা বাসা থেকে যখন বের হই আমার এতটুকু মনে টানতেছিল না যে আজকে যাই, কারণ এই 3টা বাচ্চা নিয়ে যদি রাস্তায় কোনোভাবে একটা স্টাক হয়ে 2 ঘন্টাও বসে থাকা লাগে, এরা মাথা নষ্ট করে দিবে। কিন্তু আল্লাহর রহমতে আজকের ওয়েদারটাও এত ভালো ছিল আর রাস্তাটাও একদমই ক্লিন ছিল, কোনো ঝামেলাই পাই না, যে কারণে তারপর মনে হলো যে না ঠিক আছে তাহলে হয়তো বা আমরা কোনো ঝামেলাবিহীনভাবে ইয়ামাগাতায় পৌঁছাইতেও। খাওয়া দাওয়া শেষ করে একটা কফি নিয়ে এখন হচ্ছে আবার জার্নি স্টার্ট করব। তো আমি হচ্ছে কফিটা হাতে নিয়ে কেবলই কফিটা শেষ করছি, এর ভিতরে নাইমা ফোন দিছে যে ওরাও আশেপাশে কোথাও চলে আসছে। নাইমা তো গরম গরম চা নিয়ে হাজির একদম। ওরে চা গরম আছে, একদম ধোয়া উঠতেছে দেখো। আরে রে, তো
দৌড়াই এসে ধরছি চা খাওয়ানোর জন্য। যদি একটু আগে কফি খাইছিলাম বাট তারপর একটু চা খাইলাম, ভালোই হলো, একটু বেশি এনার্জি পেয়ে গেলাম। আর এই যে এই পুচিটাকে নিয়ে আমি যে ভয়টা পাচ্ছিলাম যে এত লম্বা জার্নি ও কান্নাকাটি করবে কিনা, বারবার আমার গাড়ি থামাইতে হবে কিনা, আল্লাহর রহমতে এরকম কিছুই করা লাগে নাই। তো সে পুরো রাস্তায় খুব মজা করতে করতে গেছে। হ্যাঁ, মাঝে মধ্যে দুই একবার একটু কান্নাকাটি করতেছিল, তখন হচ্ছে উঠা একটু কোলে নিছি, তারপর আবার শোয়াই দিছি। এই ব্লগটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।